আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা ইনস্ট্যান্ট রিয়াকশন দেওয়ার চেষ্টা করছি। গ্যাব্রিয়েল মার্টিনেলি তার ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান একটা গোল সম্ভবত করেছেন এবং বদলি হিসেবে নেমে রীতিমতো বাজিমাত করেছেন। আপনি এই জিনিসটাও বলতে পারেন যে ক্যাসেমিরো একটা ম্যাচের মধ্যে যেভাবে কামব্যাক করলেন, তার গোলটা ক্রিয়েট করার ক্ষেত্রে গ্যাব্রিয়েল মাগাইলিসের সেই ক্রসটা, কিংবা পুরো ম্যাচে রায়ান যেমন পারফর্ম করলেন, ভিনিসিয়াস জুনিয়র যেমন তার জায়গা থেকে চেষ্টা করলেন, বা মিডফিল্ডে ব্রুনো গিমারেসের পারফরমেন্স, অর্থাৎ অনেক ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে আপনি হয়তো বা আলোচনা করতে পারেন। তবে আমার কাছে ইনস্ট্যান্ট রিয়াকশানে কার্লো আনচেলত্তি একজন কোচ হিসেবে কেন ডন কার্লোকে আমি এতটা হাইলাইট করি, এতটা হাইলি রেট করি, সেটা নিয়ে আমি কথা বলবো। এবং সেটার আরও একটা উজ্জ্বল প্রমাণ এই ম্যাচটা দিন শেষে আমার কাছে একজন অভিজ্ঞ কোচ তার সারা জীবনের এক্সপেরিয়েন্স দিয়ে মাস্টার ক্লাস ট্যাকটিক্যাল কয়েকটা শিফটের মাধ্যমে বের করে এনেছেন। প্রথমত, এটা ব্রাজিলিয়ান স্টাইল না যেভাবে ম্যাচটা বের করে আনা হয়েছে, এবং আপনার কাছে হয়তোবা দেখতে তেমন কনভিন্সিং বা সুন্দর, তথাকথিত সে শব্দটা সুন্দর মনে নাও হতে পারে। তবে বিশ্বকাপে এমন সিচুয়েশনে আপনি যখন ব্যাকফুটে, তখন আপনি সৌন্দর্যের দিকে যাবেন যেটার আসলে কোনো রকমের ডিফাইনেবল প্যারামিটার নাই, যেটা এক একজনের কাছে এক এক রকম, নাকি আপনি দিন শেষে রেজাল্টটা বের করে আনবেন। আমি 100 আউট অফ 100 টাইমস সেই রেজাল্টের দিকে যাব। কার্লো আনচেলত্তি সেই দিকে গিয়েছেন। জাপানের জন্য একেবারে সেট করা একটা ম্যাচ ছিল। জাপান প্রতিপক্ষের পায়ে বল রেখে খেলতে পারে, দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে পারে, এবং ট্রানজিশনে জাপান যথেষ্ট আত্মবিশ্বাসী। জাপানের কাছে এমন অনেক ফুটবলার রয়েছেন যারা কিনা টপ লিগগুলোতেই খেলেন, বল পায়েও তাদের স্কিল আছে, এবং একই সঙ্গে গত ওয়ার্ল্ড কাপগুলোতে আমরা দেখেছি এমন সিচুয়েশনে জাপানিজরা যথেষ্ট উজ্জীবিত থাকে, এবং তাদেরকে আপনি মিনোস বলে, ছোট দল বলে, আসলেই কোনো একটা সীমারেখার মধ্যে আটকে রাখতে পারবেন না। তারা বলে কয়ে বড় দলগুলোকে কিন্তু হারাতে পারে। জাপান ট্যাকটিক্যালি ম্যাচটা একটা সুপ্রিম পয়েন্ট থেকে শুরু করেছে, এবং ম্যাচের 45 মিনিট জাপান যে পেসে খেলতে চেয়েছিল, যে স্টাইলে খেলতে চেয়েছিল, ব্রাজিল সে জিনিসটা তাদেরকে অ্যালাউ করেছে, কিংবা জাপান বাধ্য করেছে। ক্যাসিমিরো একটা মারাত্মক ভুল করেছিলেন, অহেতুকে একটা ফাউল করে আগে থেকে একটা ইয়েলো কার্ড দেখে রেখেছিলেন, এবং গোলটা কনসিড করার ক্ষেত্রে তিনি জাপানিজ প্লেয়ারকে ট্যাকেল করার মতো জায়গায় থাকলেও আগে যেহেতু একটা কার্ড ছিল সেই অবস্থায় ট্যাকেল করেননি। গ্যাব্রিয়েল মাগেলিস সামনে এসে আটকানোর পরিবর্তে পেছনে চলে গিয়েছেন, এবং ওই মোমেন্টে মনে হচ্ছিল যে ব্রাজিলের জন্য এবারে বিশ্বকাপ স্বপ্ন হয়তোবা এখানেই শেষ। তবে একটা জিনিস কার্লো আনচেলত্তি সেকেন্ড হাফে এসে খুবই দ্রুত আইডেন্টিফাই করেছেন, এবং সেটার জন্য তিনি যে স্যাক্রিফাইস করেছেন সেটাও তো খুব আকর্ষণীয় একটা স্টোরি হতে পারে। তিনি দেখেছেন যে জাপানিজ প্লেয়ারদের মোমেন্টামটা যদি আপনি নষ্ট করতে চান, তারা যে টেম্পোতে খেলছে সেটা যদি আপনি ডিস্ট্রয় করতে চান, জাপানের এই দলটার একটা উইক লিঙ্ক হতে পারে বলটা যদি এরিয়ালে আসে, এবং আপনি যদি একের পর এক হেডেড অ্যাটেম্প্ট নেন। কারণ সেটা শারীরিক আকৃতি, হাইটের কারণে হোক, কিংবা ওভারঅল গেম প্লের কারণে হোক, স্বাভাবিকভাবে এশিয়ান দলগুলো এমন টাইপের এরিয়াল ক্রসগুলোতে সাফার করবে, কিংবা সাফার যদি নাও করে, অধিকাংশ সময় হয়তো বা জাপান করেনি, তবে অন্তত তাদের ডিফেন্সটাকে ব্যস্ত রাখা যাবে। আমার কাছে মনে হয় এরিয়ালে এ ম্যাচে 30-40টার মতো ক্রস অ্যাটেম্প্ট করেছে ব্রাজিল। আপনারা স্ট্যাটস দেখলেই বুঝতে পারবেন, আমি দেখিনি, তবে আমার কাছে খালি চোখে এটাই মনে হচ্ছে। এবং একটা সময় ব্রাজিলিয়ান কোচের ট্যাকটিক্স এটাই ছিল, তিনি জানেন যে তার কাছে ভিনি জুনিয়র আছে, 1 ভার্সেস 1 সিচুয়েশন হলে ভিনি সেখান থেকে অ্যাটাক করার চেষ্টা করবেন, আর না হলে ভিনিসিয়াস জুনিয়র যেহেতু একেবারে করা ম্যান মার্কিং এবং ডবল মার্কিংয়ের মধ্যে আছেন, ওই প্রান্তে রায়ানকে বল দেওয়া হোক, কিংবা কোনো একজন মিডফিল্ডার ডিফেন্ডার উপরে উঠে এসে হাফ স্পেসে চলে আসুন, এবং তারপর একের পর এক ক্রস আসবে, একটার পর একটা বল ডিবক্সের মধ্যে বাতাসে ভেসে আসবে। জাপানিজ প্লেয়াররা খুব ভালো ডিফেন্ডিং করেছেন, তবে কতক্ষণ ধরে আপনি এই চাপটা সহ্য করবেন, কতক্ষণ ধরে আপনি এই বিরক্তিকর বোরিং জিনিসটার বিরুদ্ধে লড়াই করে যাবেন। এখানে ক্যাসেমিরো গোলটা করেছেন, আগের ভুলটা তিনি শুধরেছেন। গ্যাব্রিয়েল মাগালিসের সম্ভবত একটা খুব ভালো ক্রস ছিল, এবং ক্যাসেমিরো, যারা ম্যানচেস্টার ইউনাইটেডের খোঁজখবর রাখেন, তারা জানেন যে সাম্প্রতিক সময়ে অনেক অনেক গোল বা বেশ উল্লেখযোগ্য কয়েকটা গোল এমন সিচুয়েশন থেকে করে এসেছেন। সেকেন্ড গোলটার ক্ষেত্রে গ্যাব্রিয়েল মার্টিনেলির অসাধারণ একটা ফিনিশিং, তার আগে বেশ ভালো একটা টাচ, এটা যেমন একটা রোল প্লে করেছে। জাপানিজ প্লেয়ার ডিবক্সে মারাত্মক ভুল করেছেন, সেটাও একটা রোল প্লে করেছে। তবে আমার কাছে মনে হচ্ছিল যে জাপানিজ ডিফেন্ডাররা, মিডফিল্ডাররা
দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এ মোমেন্টে এরিয়ালে ক্রস আসবে নাকি ডিবক্সের মধ্যে 1 ভার্সেস 1 সিচুয়েশন খোঁজার চেষ্টা করবে। এই স্প্লিট অফ সেকেন্ডের ইনডিসিশনটাই জাপানকে এই ম্যাচে ভুগিয়েছে। আমি আরও একবার সে সুন্দর অসুন্দরের ক্ষেত্রে চলে যাই। আমি দিনের পর দিন লিওনেল স্কালোনিকেও দেখেছি যে প্রতিপক্ষের অবস্থা বুঝে ওই মোমেন্টে কী করা দরকার সেই জিনিসটাই ট্রাই করা। এখানে কোনটা সুন্দর, কোনটা দেখতে আপনাদের কাছে অনেক আরামদায়ক, এই জিনিসগুলো অনেক পরে আসে। এবং আমি আরও একবার বলছি, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনার কাছে যেটা সবচেয়ে সুন্দর লাগে সেটা অন্যর কারো কাছে সুন্দর নাও লাগতে পারে। আমার কাছে যেমন সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ম্যাচ শেষে স্কোর কার্ড যদি আপনার পক্ষে থাকে, বিশেষ করে বিশ্বকাপের মতো জায়গায়, তখন আর কোনো কিছু আসলে আপনাকে ব্যাখ্যা করার লাগে না। দিন শেষে রেজাল্টটাই কিন্তু আপনাকে ডিফাইন করবে। যদিও এটা নিয়ে আপনি আর্গু করতেই পারেন, আমি কিছু কিছু জায়গা থেকে আংশিক একমত যে ব্রাজিলের মতো দলের, আর্জেন্টিনার মতো দলের, বড় বড় দলগুলোর আরও কনভিন্সিং, আরও তাদের চেনা স্টাইলে ফুটবল খেলা উচিত। সেটা হয়তো বা ব্রাজিল পরবর্তী কোনো একটা ম্যাচে খেলবে। তবে এই ম্যাচটাতে জাপান যেভাবে প্রস্তুত ছিল, যেভাবে হাই ইন্টেন্সিটি নিয়ে ম্যাচটা শুরু করেছে, যেভাবে জাপানের ছকে ব্রাজিলের প্লেয়াররা ধরা পড়ছিলেন, সেটা যে কোচ আইডেন্টিফাই করে জাপানিজ প্লেয়ারদের মোমেন্টামটা নষ্ট করার জন্য তাদের ওভারঅল যে স্ট্র্যাটেজি, সেটাকে একেবারে বাধা দেওয়ার জন্য যে কাজটা তিনি ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে দিয়ে করিয়েছেন, সেটা দেখে বোঝা যায় যে, আর যাই হোক, ব্রাজিলের ডাগ আউটে এমন একজন কোচ আছেন যিনি অনেক অনেক বছর ধরে এমন সিচুয়েশনগুলো একেবারে টপ লেভেলে ফেস করে এসেছেন। তিনি জানেন এমন ম্যাচগুলো কিভাবে বের করে আনতে হয়। এবং আমার কাছে মনে হয় ব্রাজিলের যদি বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন আসলেই থাকে, দিস ইজ দ্য রাইজিং পয়েন্ট। এখান থেকেই ব্রাজিলের প্লেয়ারদেরকে পরের গিয়ারে যেতে হবে, এখান থেকেই তাদের আরও বেশি টপ নচ ফুটবল খেলতে হবে। এবং এটাই সবচেয়ে ক্রুশাল একটা ব্যাটল ছিল, যেটা কার্লো আনচেলত্তির এক্সপেরিয়েন্স, গ্যাব্রিয়েল মার্টিনেলিদের মতো বিগ ম্যাচ পারফরমেন্সের মাধ্যমে শেষ মুহূর্তে ব্রাজিল বের করে এনেছে। ধন্যবাদ সবাইকে।